কেমন আছেন আর কি করছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমি এখন গল্প লিখছি। ভালো। গল্প মানে? বুঝলাম না। মানে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি গল্প লিখি। ও, আমার তো ফেসবুক নেই, তাই জানি না। আচ্ছা, আপনার নাম কি জানতে পারি? আমার নাম জুনায়েদ। আপনার নাম? আমার নাম ফারজানা। অনেক সুন্দর নাম। ধন্যবাদ। আপনি কি করেন জানতে পারি? আমি এখন গল্প লিখি আর এক অপরিচিতার সাথে কথা বলছি। আর আপনি? ধুর, আপনি কি পড়াশোনা করেন কিনা চাকরি করেন সেটা বলতে চাচ্ছি। আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। এই রে, উনি তো অনেক বড় আমার চেয়ে। কথা তো অনেক সুন্দর, একটু মজা করা যায়। এবার একটি স্কুলে জয়েন করেছি আমাদের গ্রামে, শিক্ষক হিসেবে। ডাহা মিথ্যা কথা। অনেক ভালো তো। আমিও জয়েন করব কুষ্টিয়ার একটি কলেজে। আপনার বাসাটা এখনো জানা হয়নি কিন্তু। আমার বাসা দৌলতপুর। আমার বাসা কুষ্টিয়ার মজনপুর। আচ্ছা, আপনি থেকে কি আমরা তুমিতে আসতে পারি না? পারি তো। আপনারা কয় ভাই বোন আমি কি জানতে পারি? আমি বাবা মার একমাত্র মেয়ে। আপনারা? আমরা 2 ভাই 1 বোন। বোন বড় আর ভাই আমার ছোট। আপনার কথা না অনেক সুন্দর। মোটেও না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন, বুঝলেন? ধুর, আপনার কথা বলার ধরনের কথা বলেছি অনেক সুন্দর। ওহ তাই বলেন? তবে আমি জানি না। আপনার কথা অনেক সুন্দর। তুমি বলতে বলেছি কিন্তু। সরি, তুমিও তো আপনি করে বলছো। আর বলবো না, বুঝলাম। বুঝলাম। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। ওকে, বাই। এইভাবেই প্রতিদিন মেয়েটা ফোন করে কথা বলে, আর আমিও কেমন জানি তার প্রতি দুর্বল হয়ে গেছি। একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। বয়সে বড় হলে কেমন যেন বড্ড ভালোবেসে ফেলেছি। মেয়েটা আমার অনেক খেয়াল রাখে, আমি কি করছি, খাইছি কিনা, শরীর কেমন, বাবা মা পরিবারের সবাই কেমন আছে, সব খেয়াল রাখে। প্রায় 5-6 মাস চলে আমাদের কথা। হঠাৎ করে একদিন ফোন করে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবে? জুনায়েদ, তুমি কি কাউকে লাভ করো? হ্যাঁ করি তো, তবে কেন? আছে একজন যাকে আমি দেখি নাই। কেমন সে, কেমন তার ব্যবহার? ধুর, কি বলে? শোনো, তোমাকে আমি একটি কথা বলতে চাই। তুমি কেমন ভাবে নেবে জানি না, তাও কথাটা বলতে হবে আমাকে। ফারজানা, আমার ভয় হচ্ছে। তোমার কিছু হয়নি তো? হয়েছে। আর সেটা হলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন তুমি কিভাবে নিবে আমি জানি না। আমাকে কখনো দেখেছো তুমি? দেখোনি, না দেখে কিভাবে ভালোবাসলে? আমি অত কিছু বুঝি না। আমি জানি তোমাকে আমার চাই, যে কোনো কিছুর বিনিময়ে, বুঝলে? তাই নাকি? আমার জন্য কি করতে পারবে শুনি? কি করতে হবে বলো? তোমার শরীরে কি আমার নাম লিখতে পারবে, ব্লেড দিয়ে কেটে? জানি পারবে না। আমি পারবো, তুমি দেখে নিও। এই যে শুনো, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর কোথাও কেটে নাম লেখা লাগবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। এই থাক, আর দেওয়া লাগবে না, বিয়ের পরে দিও। ওকে জান, এখন রাখি, ঘুমাবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 3টা বেজে গেছে। ওকে জান, বাই, শুভরাত্রি। বাই, শুভরাত্রি। এভাবে আরো 1 মাস চলে গেল আমাদের রিলেশনের। হঠাৎ একদিন ফারজানা ফোন করে বলছে দেখা করতে হবে। আমি তো পড়লাম মহাঝামেলায়। কি করে ফারজানার সামনে যাব? ধুর, কি ঝামেলায় পড়লাম। অনেক ব্যস্ত, তা দেখায় পার পেলাম না। অবশেষে কথা দিলাম 18 তারিখে যাব। ফারজানা সব বলে দিল কোথায় যাওয়া লাগবে। আমাকে পাঞ্জাবি পরে যেতে বলেছে, আর ও নাকি বোরকা পরে আসবে, লাল কালারের। আজ 18 তারিখ সকালে উঠে খেয়ে দিয়ে বাস ধরলাম, কুষ্টিয়া যেতে হবে। এর মধ্যে ফারজানা অনেকবার ফোন দিয়েছে, ও আগে এসে বসে আছে। বাস থেকে নেমে রিক্সা নিলাম, রেনউইক বাঁধের উদ্দেশ্যে। ওখানে আছি, অলরেডি পৌঁছে গেছি। কিন্তু লাল বোরকা তো কোথাও দেখছি, আর যেখানে বসে থাকার কথা ছিল সেখানে তো নীল শাড়ি পরা কে বসে আছে। দূর, ভালো লাগে না তো। চলে গেলাম গাছতলায়, গিয়ে দেখি নীল শাড়ি পরা আমার কলেজের ম্যাথ ক্লাস নেই,
লাকি ম্যাডাম বসে আছে। উনি আমাকে দেখা মাত্রই আমাকে বলে, জুনায়েদ কি খবর, কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। আর আজকে কলেজ নাই, এখানে বসে আছেন? না, আজকে ছুটি নিয়ে এসেছি, একজন আসবে তো তাই। আর তুমি এখানে কেন? তোমার তো ক্লাস অফ আছে। ম্যাডাম একজন আসবে তো, এখন আসে নাই। তো কি হয়েছে? ফোন করে জেনে নাও কতক্ষণ লাগবে। ওকে ম্যাডাম। বলে ফারজানার নাম্বারে ফোন দিয়েছি। দেখছি ম্যাডামের ফোনেও কে যেন ফোন দিয়েছে। আমি হ্যালো বলার সাথে ম্যাডামও হ্যালো বলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিও অবাক হয়ে তাকিয়ে আছি ম্যাডামের দিকে। প্রথমে ম্যাডামই কথা বলল। জুনায়েদ, তুমি আমার সাথে এতদিন এমন করেছো, আমি ভাবতেই পারছি না। ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মাথা থেকে ঘাম বেয়ে পায়ে পড়ছে। এবার বুঝতে হবে আমার কেমন অবস্থা। না, আমাকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। আমি যখন কথা বলতে যাব তখন ম্যাডাম কথা বলা শুরু করলো। হ্যাঁ, এখন তো কিছুই বুঝতে পারবে না। সত্যি কিছু বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল। এটা ধরো। কি এটা ম্যাডাম? এখানে খুলবে না, বাসায় গিয়ে খুলবে। ওকে ম্যাডাম। তুমি ফোনে আমার সাথে মিথ্যা কথা বলেছিলে কেন, যে তুমি স্কুলের শিক্ষক? আসলে আমি বুঝতে পারি নাই আপনি, তাই একটু মজা করার জন্য সব বলেছিলাম। আর আপনিও তো মিথ্যা কথা বলেছেন। কি মিথ্যা কথা বলেছি বলো? এই কথা বলে ম্যাডাম আমার গালে 2টা থাপ্পড় মেরে কান্না করতে করতে চলে গেল। আর অপলক ভাবে আমি ম্যাডামের যাওয়ার পথ চেয়ে আছি। আমিও বাসায় চলে আসি। রাত্রে আমি বসে বসে ম্যাডামের কথা ভাবতেছি আর কান্না করতেছি, কারণ আমিও যে অনেক ভালোবেসে ফেলেছি। ম্যাডামের নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বার সুইচ অফ বলছে। একভাবে 7 দিন ফোন দিচ্ছি, কিন্তু নাম্বার সুইচ অফ। আর এই 7 দিন আমি খুব কান্না করেছি। আমি রাগ করে অনেক 5 দিন ফোন অফ করে রাখলাম। আজকে কলেজ চলবে, তাই ক্লাস কয়টার সময় জানার জন্য ফ্রেন্ডের কাছে ফোন করতে হবে, তাই ওপেন করলাম। কিন্তু আমি তো ওপেন করে পুরাই টাস্কি খাইলাম, কারণ ম্যাডাম আমার ফোনে 1000-এর বেশি ফোন দিয়েছে। মিস কল অ্যালার্ট চালু আছে, আর 200-এরও বেশি SMS, শুধু লেখা, জুনায়েদ ফোন ওপেন করো। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ফোন ওপেন করো। আমি কি এখন কোথায় আছি সেটা জানার জন্য আম্মুকে বললাম, আম্মু আমি কোথায় আছি? আম্মু তো আমার কথা শুনে কান্না শুরু করে দিল আর বলছে আমার আব্বুকে দেখে, দেখো জুনায়েদের আব্বু, আমার ছেলে কি হয়ে গেল? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল? কে কি খাওয়াইছে বাপ? আম্মু আমাকে বলছে। আমি অবাক আম্মুর কথা শুনে, কান্না করছে আর বলছে আমার কলিজাকে কি কি খাওয়াইছে। আমি তখন আম্মুকে বললাম, আম্মু আমার কিছু হয়নি, তুমি এমন ভাবে কাঁদছো কেন? আমার কথা শুনে আমাকে বলছে, বল না কোন মেয়ে তোকে কিছু খাইতে দিছে? আম্মু আমারে কেউ কিছু দেয়নি, আর আমি কিছু খাইনি, আর তোমার ছেলে দিব্যি ভালো আছে, এই দেখো। আম্মু কিছুটা শান্ত হয়ে বলল, তাহলে এখন তুই ওই কথা বললি কেন? ধুর, আমি এমনি বলেছিলাম বলে কুষ্টিয়া চলে আসলাম। তো কলেজে ঢুকতে খুব ভয় করছে, তাও গেলাম। ক্লাসে গিয়ে তো আমি অবাক, কারণ এই সময় ফিজিক্স স্যারের ক্লাস। আমি অনুমতি নিয়ে ক্লাসে ঢুকলাম আর দেখলাম ম্যাডাম রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। আর দেখলাম ম্যাডামের চোখ একদম ফুলে লাল হয়ে আছে, মনে হয় অনেক কান্না করেছে। আমার কাছে এসে বলল, পানির সংকেত কি বলো? তখন আমি বললাম, ম্যাডাম চোখের জল। আর এই কথা বলাও সারা, ক্লাসে সবাই হাসাও সারা, মনে হচ্ছে আমি ম্যাজিক দেখাচ্ছি। ম্যাডাম বলছে, কি খাইছিস, গাঁজা খাইছিস নাকি? উল্টাপাল্টা উত্তর দিচ্ছিস। আমি বললাম, না মানে মুখ ফসকে বের হয়ে গেছে। ক্লাস শেষে ম্যাডাম বলল, তুমি পরে যাও, কথা আছে। সবাই চলে গেল, আমি আর ম্যাডাম বসে আছি। জুনায়েদ, সরি সেদিনের ব্যবহারের জন্য। বুঝলাম না ম্যাম। সেদিন তোমাকে চড় মেরেছিলাম, অনেক লেগেছিল তাই না? না ম্যাডাম, কিছু মনে করি নাই তো। ও আচ্ছা, তাহলে তুমি এখন বাসায় যাও, ভালোভাবে যাবে। আর পৌঁছে গেলে আমায় ফোন দিবে, কেমন? জি আচ্ছা ম্যাডাম। আমি বাসায় চলে আসি, আর এখন ভাবতেছি ম্যাডাম আমার সাথে তো অনেক ভালোভাবে কথা বলল, তাহলে কি ম্যাডাম আমায় ভালোবেসে ফেলেছে? জানার পরেও বাসার কাজের জন্য কলেজে যেতে পারলাম না, কিন্তু আম্মুর ফোনে কল করে কে যেন বলছে আমি কেন কলেজে যাইনি। আম্মু বলছে বাসায় একটু কাজ আছে তাই। তারপর আম্মু বলল কাল থেকে যাবে জুনায়েদ। আমি আম্মুর কাছ থেকে ফোন নিয়ে দেখি লাকি ম্যাডাম ফোন করেছে, মানে ফারজানা।
রাত্রে আমি ম্যাডামের দেওয়া কাগজে মোড়ানো কি আছে তাই দেখার জন্য কাগজ ছিঁড়ে দেখলাম একটি খুব সুন্দর নীল কালার ডায়েরি, আর তার উপর লেখা আছে ফারজানা আক্তার লাকি প্লাস জুনায়েদ, নামটা রক্ত দিয়ে লেখা। তখনই ম্যাডামের ফোন আমি রিসিভ করার সাথে সাথে আই লাভ ইউ আমার পিচ্চি বর, ম্যাডাম বলে। আমি তো শুনেই স্টপ মেরে গেছি। ম্যাডাম বলছে, এই জুনায়েদ কথা বলছো না কেন? না মানে শুনছি, বলেন। আমার কথার রিপ্লাই পাইনি। কোন কথা? রাগ হয়ে যাচ্ছে তো। আই লাভ ইউ ম্যাডাম। ওই ম্যাডাম ম্যাডাম কি আজ থেকে ফারজানা বলে ডাকবা, বলে দিলাম। যদি অন্য কিছু বলো তাহলে খবর আছে। ওকে ম্যাডাম। ওই থুক্কু, সরি ফারজানা। আর এইভাবেই আমাদের কথা হতে থাকে। আর ক্লাসে যদি আমার পড়া না হয় তাহলে আমাকে কান ধরে দাঁড়ায় রাখে, শুধু আমাকে আর কাউকে না। জুনায়েদ, কালকে দেখা করতে পারবা? কোথায় দেখা করতে হবে? প্রথম দিন যেখানে দেখা করেছিলাম সেখানে। ওকে ম্যাডাম। সরি ফারজানা জান আমার। সকালে উঠে বাস ধরলাম, 1 ঘন্টা পর পৌঁছে গেলাম কুষ্টিয়ার সেই পরিচিত জায়গা গড়াই নদীর পাশে রেনুইক বাঁধ, যেখানে অনেক জোড়াজোড়ি বসে আছে। আর সে গাছতলায় নীল শাড়ি পরে বসে আছে ফারজানা। আমি গিয়ে পেছন থেকে ফারজানাকে জড়াইয়ে ধরি, আর ফারজানা কে কে বলে সরে যায়। আর দেখে আমি। তখন দেখি কোমরে হাত দিয়ে সেই চিরচেনা রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাডাম আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমাকে খেয়ে ফেলবে। ওই তুমি এমন করলা কেন? জানো না আমি তোমার ম্যাডাম? ও তাই, সরি, আর হবে না ম্যাডাম। বাই, ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি। তখন ম্যাডাম দৌড়ে এসে আমার হাত ধরলো আর বলল, ওই তুমি কই যাও আমায় ছেড়ে? কেন? আপনি তো আমার ম্যাডাম, তাই এখানে থাকা আমার ভালো হবে না, তাই চলে যাচ্ছি। আমি একটু মজা করলাম আর তুমি রাগ করলা? আপনি তো ঠিকই বলেছেন, তাই না? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর আমি সারা জীবন জুনায়েদের ম্যাডাম হয়েই থাকতে চাই, বুঝলা? কিছু বুঝতে চাই না, আমি গেলাম। আমার জান পাখির তো খুব রাগ। আমার খুব রাগ, বুঝলে? কি করলে রাগ কমবে বাবু? আমি বাবু না, বুঝলা? বুঝলাম। কি করলে রাগ কমবে তাই বলো। আমি কি জানি কিভাবে রাগ কমবে। বলতে বলেছে তোমায়। আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। আমি পারবো না। ও তাই? তাই। কেন পারবেন না? জানি না। তাই? তাহলে আমি গেলাম। কেন? জানি না। আস্তে, সবাই শুনতে পাবে তো। সবাই শুনলে আমার কি? সবাই আমাদের খারাপ ভাবে তো। কে কি বলছে তা আমার দেখার বিষয় নয়, আমি ভালো হলেই হবে। বুঝলাম। থাকেন, আমি গেলাম। এই, তখন থেকে তোমার বাদরামি শুনে যাচ্ছি। দাঁড়াও, তোমার খবর আছে। লাগছে তো, ছাড়েন। ছাড়বো না, সারা জীবন এইভাবেই ধরে রাখবো। ওকে, আমিও সারা জীবন এভাবেই তোমাকে দেখতে চাই। ছাড়েন, সবাই দেখছে। আমি সত্যিই তোমাকে এত ভালোবেসে ফেলবো আমি নিজেও ভাবি নাই। আমি তো স্বপ্নেই দেখি নাই। কি করলে তোমার রাগ কমবে তাই বলো। ওই তো বললাম, আমায় জড়িয়ে ধরে কিচ করতে হবে। আচ্ছা, কাছে আসো। ম্যাডাম আমায় যখন জড়িয়ে ধরলো তখন মনে হয় সারা জীবনের বাঁধনে বেঁধে গেলাম। কমেছে রাগ এবার? অনেক কমেছে। তাহলে আমায় কিস করো। কি? জি। ওকে। এটাই আমি চাইছিলাম। কি চাইছিলেন? এই যে তুমি কিস করলে কপালে, আমি দেখতে চেয়েছিলাম তুমি কোথায় করো। তাহলে কি আমাকে পরীক্ষা করা হলো? পরীক্ষা করা হলো। আরো অনেক পরীক্ষা বাকি আছে। ফারজানা যদি পাশে থাকে তাহলে সব পরীক্ষায় পাশ করব। আর এই পরীক্ষায় কি পাশ করেছি? 100-তে 100 পেয়ে পাশ করেছো। হুম। আচ্ছা জুনায়েদ, তোমার বউ হলে আমায় কি করতে হবে? আমি বলছি তাহলে শোনো। বলো। বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে। আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে। আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে হবে। চুলগুলো খোলা রাখতে হবে। হাত ধরতে দিতে হবে। আমি প্রচুর দুষ্টুমি করি, আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। 1 কাপ চা ভাগ করে খেতে হবে। আমিও ভীষণ ভালোবাসবো। আমিও খাইয়ে দিব, শাড়ি পরিয়ে দিব, আমার ডান বাহুতে শুতে দিব। প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাবো। রাতের বেলায় রাস্তায় হাঁটা আমার ভীষণ ভালো লাগে। আমার সাথে হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কোলে নিতে পারবো। নাকে ধরে জোরে টান দিব। 1 আইসক্রিম দুজনে খাবো। অসুস্থ থাকলে রান্না করে খাইয়ে দিব। যথেষ্ট পরিমাণ লম্বা আছি, বুকের মধ্যে মাথা রাখা কোনো ব্যাপারই না। সিরিয়াল দেখা একদমই চলবে না। একসাথে বসে রোমান্টিক সিনেমা দেখতে পারি,
বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চট থাপ্পড় দেওয়া যাবে না, আদর করতে হবে আর একটু একটু ঝগড়া করব। তবে বাপের বাড়ি যেতে পারবে না, অভিমান আমি ভাঙাবো শেষমেশ। একদম 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে হবে, কিন্তু সাথে আমাকেও পড়াতে হবে, কারণ এই ইহকালে নয় পরকালেও একসাথে থাকতে চাই। এগুলো স্বপ্নে পেলে সারা জীবন সুখী থাকবে, আর আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই। ফারজানা, তুই ওই দিকে একটু তাকাও। কোন দিকে? ওই যে গেটের দিকে, আর এদিকে আসতেছে। তাড়াতাড়ি উঠো, এখানে আর থাকা যাবে না। প্রিন্সিপাল স্যার আর আসার সময় পেল না, ধুর। চলো তাড়াতাড়ি। এমন সময় যদি এমন কাজ হয় কেমনটা লাগে কও? এসব কথা বাদ দাও। প্রেমের সময় এমন হলে তো রাগ হবেই। আমারও হচ্ছে তো রাগ। রাগ হবে না কেন? আমি কি সবার সাথে প্রেম করতেছি নাকি? শুনি, কার সাথে প্রেম করতেছো? কেন, জানো না তুমি? জি না স্যার, মনে নাই কেসে? তাহলে বলবো না? কি বলবা না? না না, বলবো না। ওকে, আমিও বলবো না। কি বলবা না? তাও বলবো না। প্লিজ ফারজানা জান, আমার বলো না। তুমি আমায় বলেছো যে আমি বলবো। বুঝলাম না। আরে বুদ্ধু কিছুই বুঝে না। কিছুই বুঝি না। তুমি যে শুধু আমার সাথে প্রেম করো সেটা এবার বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, খুব বুঝেছি। কি বুঝেছো শুনি? যা বুঝাইছো তাই বুঝেছি। ও তাই নাকি? তাই। আমার ডায়লগ আমাকে দিচ্ছে। আরে পাঠক বোঝেন নাই? কেউ যদি বলে, আমি টু বলি। অনেক সকালে বের হয়েছি, সে আল্লাহর দরগা থেকে, যেখানে আমার বাসা। আর রাস্তার যে অবস্থা, সকালে যা খেয়ে এসেছি, এই রাস্তার জন্য সব শেষ হয়ে গেছে। মানে বাস খুব ঝেঁকে যখন রাস্তায় গাড়ি চলে, আর সেই জন্য আমার এখন সেই শিরাম খিদে লেগে গেছে। মনে মনে ভাবছি ফারজানাকে বলবো নাকি। না থাক, বলবো না, একবারে বাসায় গিয়ে খাবো। ও কি, ফারজানা আমার মনের কথা কিভাবে বুঝলো? জুনায়েদ, কিছু ভাবছো তুমি? না কিছু না তো। তোমার যে খিদে লেগেছে তা আমি জানি। না, খিদে লাগেনি তো। মিথ্যে বলছো কেন? তোমার তো খিদে লাগলে তুমি তোমার এক হাত দিয়ে আরেক হাতের নখ টানো। এই রে, ধরা খেয়ে গেলাম। কি বললা? না, কিছু বলি নাই। আচ্ছা চলো, শিশির বেকারিতে যাব, ফুচকা খাবো। আমি তো মহা খুশি, কারণ আমারও প্রিয় ফুচকা। মনে মনে ম্যাডামকে একখানা চুম্মা দিলাম। চলো। ভালোই হলো, কেউ নেই, একদম ফাঁকা। আমার হলো বিপদ। ওই ওই, বিপদ মানে? মানে তুমি তো বেশি খাইতে পারো না, তাই সবগুলো তো আমাকে খেতে হবে, তাই। ও তাই? তাই। মামা, 2টা ফুচকা দিবেন, একটায় 10 টাকার করে থাকে, আর আমাদের কুষ্টিয়ায় একটার দাম 50 টাকা। মামা, ঝাল বেশি হবে। ওই, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে ঝাল বেশি কেন? আমার সামনে যে মিষ্টি বসে আছে, যে কোনো ঝাল ফেলে মেরে যাবে। কি সব বলো। আচ্ছা চলো ওইখানে যাই তাহলে, আমাদের আর প্রিন্সিপাল স্যার দেখতে পাবে না। ওকে চলেন। এখন যেখানে আসলাম সেখানে পর্দা দিয়ে ঘেরা। এই যে তোমার ঝাল ফুচকা আর আমার টক ফুচকা। ম্যাডাম, আপনার পাটা একটু এদিকে এগিয়ে দিবেন। ওই, তোমার ম্যাডাম কে শুনি? কেন তুমি আপনি করে বলছো, আবার ম্যাডাম? তাহলে আমি গেলাম। কই যাবা জান আমার? বাসায় যাব। আর যেতে হবে না, এই যে আমি কান ধরে বলছি, আর হবে না। মনে থাকে যেন। খুব মনে থাকবে। আর আমার পা কেন আগায় দিব? এমনি একবার দেখবো কি সুন্দর পাখানি তোমার। ও আচ্ছা, তোমার হাতটা একটু এগিয়ে দাও তো। কেন? দাও বলছি। ওকে, এই যে দিলাম। আমার হাত তোমার হাতে সোপে। এইবার চোখ বুঝো। কেন, আমার হাত কাটবা নাকি? কাটবো, চোখ বন্ধ করো। ওকে, বন্ধ করলাম আমার চোখ। এ কি, ম্যাডাম কি আমাকে দড়ি দিয়ে বাঁধছে না নাকি? না, দড়ি তো এমন হবে না, ফিতার মতো লাগছে, আর অনেকগুলো। আরে আবার কি ভারী জিনিস দিয়ে বাঁধছে। আমাকে যখন খুলতে বললো আমি তো অবাক। এবার চোখ খুলো। চোখ খুলি তো আমি অবাক। এগুলো কি? কেন, দেখতে পারছো না? দেখতে তো পারছি, কিন্তু কি জন্য এগুলো? প্রথমত রিস্ট ব্যান্ড গুলো কিনেছি তোমার জন্য আর তোমাকে দেওয়ার জন্য। তুমি তো এইগুলোকে পছন্দ করো না। করতাম না, তাই তো একদিন ক্লাসে তোমার হাত থেকে নিচে পুড়িয়ে ফেলেছিলাম। তাহলে আবার কেন? তোমার হাতে ভালো লাগে তাই, বুঝলাম। বুঝলাম, কিন্তু আমার হাত থেকে নিয়ে পুড়িয়েছিলে কেন? তখন তুমি আমার ছাত্র ছিলে। আর এখন কি শুনি? এখন তুমি আমার সব, বুঝলা। আর ফুচকা খেতে হবে, আমার খুব ইচ্ছে করছে। কথা বন্ধ করে খাও। আর এই এত ভারী গড়ি,
ওই কথা বন্ধ করে খাওয়া শুরু করো। ওইটা আমার জানকে দিয়েছি। ও আচ্ছা, আমার একটা কথা আছে। কি কথা? তোমার পাটা একটু এইদিকে দাও। কি হবে? আমি দিতে বলেছি তো। ও আচ্ছা। এবার তুমিও চোখ বন্ধ করো। কেন বন্ধ করব? খারাপ মতলব আছে নাকি? ওকে, যাও, লাগবে না। ও আমার জানো, দেখছি রাগ করেছো। এই যে চোখ বন্ধ করলাম। ফারজানা যখন চোখ বন্ধ করলো তখন ওর পা আমার হাতের উপর রাখলাম আর বললাম পায়জামাটা একটু উঁচু করতে, কিন্তু ও উঁচু করছে না। আমি অনেক রেগে বললাম, তারপর তুললো। আর ও যেই একটু পায়জামাটা উঁচু করেছে আর আমি পুরাই টাসকি খাইলাম। ফারজানা, এইগুলো কি? কোনগুলো? কোনগুলো বলেই ঠাস ঠাস করে 2টা চর বসাই দিলাম আর ওর গালে 10 আঙ্গুলের ছাপ বসে গেল। তুমি আমাকে মারতে পারলে? তুমি পা কেটে আমার নাম লিখেছো কেন? তুমি একদিন বলেছিলে না তুমি কি পারবে হাত বা গা কেটে আমার নাম লিখতে? কিন্তু পা কেন? পা তো কেউ দেখতে পারবে না তাই। অনেক হয়েছে ভালোবাসা, এবার পাটা আগায় দাও। দিলাম। তারপর পায়েল পরিয়ে দিলাম আর ফারজানা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এই যে এভাবে তাকিয়ে কেন? না কিছু না, ফুচকা খাও, অনেক সময় তো পেরিয়ে গেল। না, খাবো না যদি মিষ্টি না দাও। মিষ্টি? আচ্ছা দাঁড়াও, ওয়েটারকে বলছি। আমি কি ওই মিষ্টির কথা বলেছি? জি না স্যার, এই মিষ্টি দেওয়া যাবে না। তাহলে আমি খাবো না আর চলে যাচ্ছি। চেয়ার থেকে উঠে এই কথা বললাম। আচ্ছা দিব, তার আগে সব ফুচকা খেতে হবে তোমাকে। আমি কেমন করে সব খাবো? আমি কিছু খাচ্ছি, বাদ বাকি সব খাবে, তারপর তো ঝাল লাগবে। ওকে। ফারজানা মাত্র 5 পিস খেয়েছে আর আমি সব খেয়ে নিলাম। কি সব খেয়ে নিলে? এখনো একটা জিনিস বাকি আছে। কি? কি আবার? মিষ্টি। ফুহ, আমার লজ্জা করে। লজ্জা করলে হবে না। ওকে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করলে হবে না? জি হবে। ওকে। কপালে চুমু দিলাম। এবার চোখ খুলো। হয়েছে, এবার চলো যাওয়া যাক, অনেক তো ঘুরলাম। দুইজন উঠে বিল দিতে গেলাম, দেখি ফারজানা টাকা বের করছে। আমি ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি। ও শুনছেই না, ওই টাকাটা দেবে। তখন আমি একটি বুদ্ধি আটলাম। ফারজানা দেখো, প্রিন্সিপাল স্যার। কোন দিকে? ওই দিকে। এই বলে আমি বিল মিটাই দিলাম। জুনায়েদ, প্রিন্সিপাল স্যার এদিকেই আসতেছে তো। কি? আমি শুনে থতমত খেয়ে গেলাম। ওই যে চলে এসে। এখন কি করব? জানি না। একটু পর প্রিন্সিপাল স্যার আমাদের কাছে চলে এসেছে, সাথে ওনার বউ আছে। প্রিন্সিপাল স্যার আমাদের কাছে এসে প্রথমে আমার সাথে কথা বলল। জুনায়েদ, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো। ম্যাডামের সাথে ভালোই ঘুরতেছো। মানে? না না স্যার, একটু ঘুরতেছিলাম আর কি। ও, তো চলো ওখানে বসা যাক। জি স্যার। স্যারের কথায় সবাই গিয়ে সব আগের জায়গায় বসলাম। এইদিকে তো ম্যাডামের চেহারা তো খুব খারাপ অবস্থা, আমারও একই অবস্থা। ফারজানা, তোমার খবর কি? এই তো স্যার, ভালো। জুনায়েদের একটা অতীত আছে, জানো কি তুমি? কি অতীত? আর সেটা কি? দেখো, জুনায়েদের কাছে ডায়েরি আছে, ওখানে সব আছে। আমি তো এর কিছুই জানি না স্যার। জুনায়েদ, তোমার ম্যাডামকে ডায়েরিটা দাও। জি স্যার। আমি বাধ্য ছেলের মতো ব্যাগ থেকে ডায়েরিটা ম্যাডামের হাতে দিলাম আর ম্যাডাম সেটা নিয়ে পড়তে লাগলো। আর তখন স্যার বলল, ফারজানা দেখো, 110 নম্বর পৃষ্ঠায় সব লেখা আছে। জি স্যার। দেখলাম তখন ম্যাডাম 110 নম্বর পৃষ্ঠায় পড়তে লাগলো। জুনায়েদ, আমার আপু যখন ডায়েরিটা তোমার হাতে দিবে তখন আমি হয়তো বা হাসপাতালে থাকবো বা এই দুনিয়াতেই না থাকতে পারি। কিছুদিন আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। আমাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলাম। কিছু পরীক্ষা করা হচ্ছিল, পরে জানাবে বলে আমাকে নিয়ে সবাই চলে আসে। ওইখানে আমার এক পরিচিত আঙ্কেল ছিল, উনি জানাবে বলেছিল। তো একদিন আমার আম্মুর ফোন নিয়ে তোমার সাথে কথা বলছিলাম, তখন একটি এসএমএস আসে আঙ্কেলের নাম্বার থেকে। যা লেখা ছিল, আপু নিঝুমের ব্রেন ক্যান্সার হয়েছে, ওকে তাড়াতাড়ি ভারতে নিয়ে যেতে হবে। আর আপনার ফোন বন্ধ পেলাম, তাই এসএমএস দিলাম। আর ভাইয়ের ফোন তো বন্ধ, কোনো ফোন খোলার পর আমাকে ফোন দিয়েন। আর ভাইয়ের ফোন বন্ধ কেন? ফোন খোলার পর আমাকে ফোন দিবেন।
আমি এটা দেখেই কেঁদে ফেলেছিলাম। তখন তুমি জানতে চাইছিলে না কেন আমি কাঁদছি? এটাই আসল কারণ। আমি SMS সিন না করেই রেখেছিলাম, যেন আম্মু বুঝতে না পারে আমি সবকিছু জানি। আজকে তোমার কথা খুব মনে পড়ছে, আর তোমার সাথে কাটানো সব সময়গুলো। যেদিন প্রথম আমাদের কথা হয় সেদিন তুমি ফুটবল খেলে ফিরছিলে আর আমি বাসায় যাচ্ছিলাম। তখন আমার সাথে তোমার ধাক্কা লাগে আর তুমি পড়ে যাও, আর আমি তা দেখে অনেক হেসেছিলাম। কিন্তু তারপর দেখি তোমার হাঁটুতে অনেকখানি কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছিল। ওই কেটে যাওয়ার দাগ তোমার পায়ে এখনো আছে। তুমি আমার উপর রেগে গিয়েছিলে, কিন্তু আমি আম্মুর সাথে থাকায় কিছু বলছিলে না, আর আমি বাসায় চলে আসি। তারপর একদিন তোমার বন্ধুর বড় বোনের বিয়েতে আমাদের দেখা। তারপর তোমার নাম্বার নিয়েছিলাম, তোমাকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতাম। অনেক দিন কথা বলার পর তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু যখন শুনলে আমি ধর্মতে হিন্দু, তারপর থেকে আমার সাথে কথা বলতা না। তখন আমার খুব কষ্ট লাগতো। তোমার বন্ধুকে দিয়ে বুঝিয়েছিলাম যে আমি যদি মুসলিম হই তাহলে তুমি আমার সাথে কথা বলবে নাকি। তুমি হ্যাঁ জবাব দিয়েছিলে। তারপর থেকে কথা বলতাম, আর তুমি আমায় শুধু বলতে আমি কবে মুসলিম হব। তখন আমি বলতাম সময় হলে সব হবে। মুসলিম হওয়াটা আমার জন্য অনেক কঠিন একটি কাজ ছিল, তবুও তোমায় কথা দিয়েছিলাম। তোমার মনে আছে জুনায়েদ, আমরা যেদিন প্রথম দেখা করি তুমি সেই দিন রেনিউক বাঁধে বসেছিলে আর একদম পশ্চিমে বসেছিলে। আমি আর আমার বান্ধবী তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাকে দেখে তুমি হা হয়ে গিয়েছিলে, কারণ আমি সেদিন হিন্দু হয়েও বোরকা পরে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম এখন থেকেই শুরু করতেছি, কেমন লাগে। অনেক কথা বলতে বলতে তোমাকে আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম আর তুমি পানিতে পড়ে গিয়েছিলে। তখন আমি তোমার অবস্থা দেখে অনেক হেসেছিলাম আর তুমি রাগে ফুঁসছিলে। তখন তুমি বলেছিলে আমি কিভাবে ম্যাসে যাব। তখন আমি আমার ব্যাগ থেকে তোমার জন্য কেনা জামা আর প্যান্ট বাহির করেছিলাম, আর তুমি তা দেখে আমার দিকে এক পলকে তাকিয়েছিলে। আমি শুধু হাসছিলাম। তারপর শার্ট প্যান্ট পরে তুমি বাসায় চলে গিয়েছিলে আর আমাকে অনেক বকেছিলে। তুমি আমাকে যে এত ভালোবাসতে তা কল্পনাই করতে পারছিলাম না। আমি যদি একবার ফোন না ধরতাম তাহলে তুমি অনেক রাগ করতে, আর আমি তোমার রাগ ভাঙাতাম। তোমাকে আমি কম খেতে বলতাম, কেন জানো? তুমি মেসে থাকতে, কোনো কাজ করতে হবে না, কোনো কাজ করতে না, শুধু পড়াশোনা ছাড়া। আর তুমি বেশি খেলে তুমি মোটা হয়ে যাবে তার ভয় করতাম। তার কারণ তুমি মোটা হয়ে গেলে তোমাকে অনেক সুন্দর লাগতো, আর যদি তুমি তখন অন্য কারো হয়ে যাও তার ভয়। তোমাকে বলার কারণে আমিও খেতাম না ঠিক মতো, কিন্তু তাও আমি মোটা হয়ে যেতাম আর তুমি খুব আমায় বকতে। তখন তোমার বকা শুনতে আমার খুব ভালো লাগতো। তুমি যখন আমাকে কোনো কারণে বকতে, আমি তখন লক্ষ্মী মেয়ের মতো সব শুনতাম আর পরে অনেক হাসতাম। আমি তোমাকে বাড়িতে আসতে বারণ করতাম কি জন্য জানো? কারণ আমার এক বান্ধবী তোমাকে পছন্দ করতো, তাই তোমাকে ফোন করতে বারণ করতাম। আর আমি নিজে ফোন করতাম, কারণ তোমার পড়াশোনা করতে অনেক টাকা লাগতো। আর আমি যদি তোমাকে টাকা দিতে চাইতাম তাহলে তুমি রাগ করতে। তুমি যেদিন রিক্সায় ঘুরতে বেড়াতাম আমার খুব আনন্দ লাগতো জানো। তোমার মনে আছে আমার বড় আপু দেখে বলেছিল এই তো তোর চেয়ে অনেক ছোট মনে হয়, ক্লাস 8-এ পড়ে। আর তুমি অনেক রাগ করেছিলে। আমার আপু বলেছিল রাই তুই ওকে মানুষ করে নিস। আমি তোমার চেয়ে 2 বছরের বড় ছিলাম, কিন্তু আমাদের ভেতর এই নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তুমি এত মিষ্টি খেতে পারতে তা দেখে আমি অবাক হয়ে যেতাম। আর আমরা দুর্গা পূজায় লাড্ডু বানাতাম, তুমি ওইগুলা খুব খেতে পারতে। সামনের পূজায় তোমাকে খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু হবে কিনা জানি না। যদি না হয় তাহলে আমি রিয়া আপুকে বলে রেখেছি তোমার জন্য যেন অনেক লাড্ডু রাখে। তুমি বেশি মাছ খেতে না, যদি কাটা গলায় বেঁধে যায়। এটা মনে হলে অনেক হাসি লাগতো। আমি যেদিন ফেসবুক আইডি খুলেছিলাম সেদিন অনেক রাগ করেছিলাম, পরে তো ঠিক হয়ে গিয়েছিল। আমি রায় সরকার থেকে শ্যামলা পরি নামে আইডি খুলি, তার কারণ তুমি সব সময় আমায় শ্যামলা পরি বলে ডাকতে। আমরা দুজন 2 আইডির পিন নাম্বার জানতাম, আর আমি আমার আইডি বাদ দিয়ে তোমার আইডি বেশি চালাতাম। তুমি কারোর সাথে কথা বলতে না, তাই আমি অনেকজন অনেক কথা বলতো যে আপনার খুব অহংকার, আপনার দাম বেড়ে গেছে, আরো অনেক কথা বলতো। তখন আমার খুব রাগ হতো, তাই আমি ওদের সাথে কথা বলতাম আর তুমি শুধু 3 জনের সাথে কথা বলতে। এক হলো ডাক্তার নামের এক বন্ধু, তোমার বড় ভাইয়ের বন্ধু, আর রুনা নামের এক বান্ধবী। যদি তুমি গল্প লিখতে
তখন আমি তোমায় শুধু ফোন করতাম আর তোমার বকা শুনতাম। তুমি অনেক অনেক রকম ভাবে কথা বলতে পারতে। অনেক মিস করেছি তোমায় আর তোমার বকাগুলোকে। তুমি কুষ্টিয়া থেকে বাসায় গেলে যখন আমার সাথে কথা বলতে, আর তখন তোমার আব্বু বা আম্মু চলে আসতো, আর তখন বলতে আমার আম্মু আসতেছে, এখন কথা বলতে পারবো না। তখন খুব হাসি লাগতো। আমি তোমার বয়সে বড়, তবু তুমি আমায় এতটা ভালোবাসতে, তা দেখে আমি নিজেই বিশ্বাস করতে পারতাম না। নিজেকে খুব ভাগ্যবান মনে হতো যে তোমার মতো একটি মানুষকে আমার জীবনে পেয়েছি। মনে আছে তুমি আমার উপর রাগ করে ফোন ভেঙেছিলে, আর আমি খুব চিন্তায় পড়ে যাই তোমার ফোন না পেয়ে। সেই জন্য আমি একদিন তোমায় না বলেই তোমায় দেখতে গিয়েছিলাম, আর তুমি অবাক হয়ে গিয়েছিলে আমার কাণ্ড দেখে। রিয়া আপু আর আমি তোমায় ফোন কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি ফোন নাওনি। তোমার এইটাই আমার খুব খারাপ লাগতো, যে আমার থেকে কিছু নিতে চায় না। তুমি এই ডায়েরিটা দেখে অবাক হচ্ছ আর ভাবছো আমি এই ডায়েরি কোথায় পেলাম। তুমি আমায় এই ডায়েরি দিবে বলেছিলে, আর বলেছিলে অনেক গল্প লেখা আছে, কিন্তু তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলে। সেই দিন আমি তোমার ব্যাগ থেকে বাহির করে নিয়েছিলাম, আর তুমি তারপর বলতে কোনো চোর আমার ডায়েরি চুরি করে নিয়েছে, আর আমি তোমার কথা শুনে খুব হাসতাম। তোমার মনে আছে রাখি তোমায় শুধু লাড্ডু খোর বলে রাগাতো, আর তুমি রেগে ফায়ার হয়ে যেতে। তুমি বলেছিলে তোমার বাবা তোমার জন্য মেয়ে দেখে রেখেছিল। তখন আমি বলতাম তুমি ওই মেয়েকে বিয়ে করতে, কিন্তু তুমি বলতে না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওই মেয়েকে আমি দেখেছি, অনেক সুন্দর আছে। যদি আমি না থাকি প্লিজ ওই মেয়েকে তুমি বিয়ে করবে। রিয়া আপুর বিয়েতে আমরা অনেক মজা করেছিলাম, আর তুমি সবাইকে এমন একটি গল্প বলেছিলে যে প্রায় সবাই কেঁদে ফেলেছিল, আর রাখি তোমার গলা ধরে কাঁপতেছিল। তা দেখে সবাই কেমন যেন হয়ে গেছিল। তুমি একদিন একটি মেয়ের দিকে তাকিয়েছিলে, তা দেখে আমি বলেছিলাম তোমার চোখ আমি উপড়ে নেব। তাই তুমি অনেক ভয় পেয়েছিলে। ওই প্রথম আমায় দেখে তুমি ভয় পেয়েছিলে। আমার এখনো হাসি পাচ্ছে একটা কথা মনে পড়লে, যে আমি একটা গিফট দিতে চেয়েছিলাম, আর তুমি তোমার আম্মুকে বলেছিলে ওইটা নাকি লালনের মেলা থেকে কিনে আনছো। মনে আছে একদিন তোমার ফোনে টাকা ছিল না, আর তুমি তোমার আপুর ফোন দিয়ে বলেছিলে আমার নাম্বারে কল দিতে, কিন্তু তোমার আপু অনেক দূর থেকে দেখেছিল তুমি আমার সাথে কথা বলছো। তোমার আপু আমার নাম্বারটা ব্ল্যাকলিস্ট থেকে নিয়ে তোমার আব্বুর কাছে দিয়েছিল, আর তোমার আব্বুর ফোনে ফোন করেছিল যে আমি কে। আমি প্রথমে কথা বলতে ভয় হচ্ছিল। তোমার আব্বুর সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছিল। আমি তোমাকে বোঝাতে পারবো না, আর মনে মনে ভাবতেছিলাম আব্বু যদি এমনই হয় তাহলে ছেলে তো অনেক ভালোই হবে। আর তোমার আব্বুর সাথে কথা বলছিলাম, তাই জানার পর তোমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তোমার আব্বুর থেকে জেনেছিলাম তুমি ভয় পেয়েছিলে তোমার বাবা তোমাকে আর পড়াবে না। তুমি ভুল ভেবেছিলে, তোমার বাবার মতো বাবাই হয় না। তুমি আমার সাথে দেখা করতে চাইতে না, কারণ আমি তোমার চেয়ে বয়সে বড় বলে, কিন্তু আমি ছাড়তাম না। তোমাকে আমি না দেখে থাকতে পারতাম না। তোমার জন্য একটি সারপ্রাইজ আছে, তাহলে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি আমার পাশের বাসার এক হুজুরের কাছ থেকে। এটা শুধু রিয়া আপু জানে, তাছাড়া কেউ জানে না। আমি রিয়া আপুকে বলে রেখেছি, আপু আমায় যদি ভারতে নিয়ে যাওয়া হয় তাহলে ওখান থেকে যদি না ফিরে আসি, আব্বু আম্মুকে আমার ওইসব কথা বলো, আর ইসলামের রীতিতে যেন কবর দিও। ওইসব কথা শুনে রিয়া আপু অনেক কাঁদতো আর বলতো জুনায়েদকে খবর দিই। আমি বারণ করতাম যেন তুমি না জানো আমার ওইসব খবর, কারণ তুমি জানলে আমার আগে তুমিই মারা যাবে। এতক্ষণ হয়তোবা জেনে গেছো, কিন্তু তুমি উল্টাপাল্টা কিছু করবে না, আমার ভালোবাসার দোহাই লাগে। জানো এখন রায় সরকার থেকে খাদিজা আক্তার নিঝুম হয়ে গেছি। আমি তোমার কথা রেখেছি। দেখো প্যারির 110 নম্বর পৃষ্ঠায় একটি মেমোরির টেপ লাগানো আছে, তাতে তোমার সাথে কথা বলার সব কল রেকর্ড আছে। এবার দুর্গাপুজোয় আসবে, কারণ রাখি তোমার সাথে কথা বলতে চাইছে। জানো আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, তুমিও কিন্তু পড়বে। আজকে আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি কষ্ট পাবে বলে। এবার আমার ইচ্ছে ছিল ঈদে তোমাদের ওইখানে আমি রিয়া আপু রাখি তোমাদের ওইখানে বেড়াতে যাব, কিন্তু মনে হয় হবে না। তুমি কষ্ট পেও না, কারণ আমি তোমার সাথে সব সময় ছায়া হয়ে থাকবো, আর তোমার বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে, কেমন?
আর এখন থেকে বেশি বেশি করে খাবে, ফেসবুক কম চালাবে, পড়াশোনা বেশি করবে। আর কুষ্টিয়ার ওই মেয়েটাকে পাত্তা দিবে না, ওরা খুব একটা ভালো না। আমার ভালো লাগতো যে তুমি এক স্যার যখন আমার কথা বলে তোমাকে রাগাতো, বলতো নাকি শুধু বড় আপুর পেছনে ঘুরে বেড়াস কেন। তোমার ওই স্যারের নাম কি ছিল? যেন? ও মনে পড়েছে, সিদ্দিক স্যার। এখন থেকে ওই স্যারের কথাগুলো মিস করব। আজকে এই কথাগুলো কেন লিখে গেলাম জানো? তোমার কথা খুব মনে পড়ছে আর খুব কান্না পাচ্ছে, তোমাকে ছেড়ে আমি চলে যাব। লিখলাম আরো একটি কারণে, জানো, আমায় তুমি কোনো দিন ভুলে না যাও। জানো, তুমি আমায় কোনো দিন ভুলতে পারবে না। আমার কথা মনে পড়লে আমার লেখাগুলো আর কথার রেকর্ডগুলো শুনবে। তোমার জন্য অনেক জিনিস রেখে গেলাম, রিয়া আপু এদের দিন বা পরের দিন তোমার কাছে পৌঁছে দেবে। আমার জন্য কখনো কেঁদো না, বলে দিলাম। তুমি কাঁদলে যে আমি কষ্ট পাবো। লেখা শেষ করতে মন চাইতেছে না, তবুও আর পারতেছি না। তুমি ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, আমি যেন জান্নাতে যেতে পারি আর তোমার সাথে জান্নাতে একসাথে থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করতে পারি। হে আমার দয়াময় আল্লাহ, আমি যার জন্য আজকে হিন্দু থেকে মুসলিম হতে পেরেছি, তুমি দয়া করে তার সাথে আমাকে জান্নাতবাসী করো। তোমার আদরের শ্যামলাপুরি, মিছু। নিঝুমের চিঠিটা পড়ে ফারজানা ম্যাডাম আর নিজেকে ধরে রাখতে পারিনি। অঝর নয়নে কান্না করছে, আর পাশে প্রিন্সিপাল স্যার আর স্যারের স্ত্রী, তাদের চোখেও জল। আর আমি তো নিজেকে ধরে রাখতে পারি না যখন কেউ নিঝুমের কথা জিজ্ঞাসা করে। আর হ্যাঁ, আমাদের ঘটনাটা যে শুনে সেই আর মন ভালো করে থাকতে পারে না। নিঝুমের এই ঘটনা আমার বাসার সবাই জানে, এমনকি কলেজের ফ্রেন্ড ও স্যার পর্যন্ত জানে। ম্যাডাম এখন হাত দিয়ে মুখ ধরে কান্না করছে। আমাদের এই থমথমে পরিবেশ দেখে ওয়েটার পর্যন্ত মন খারাপ করে আছে। কিছুক্ষণ পর স্যার বলল, জুনায়েদ, বাসায় যাও এখন, কালকে কলেজে আসবা, কথা আছে। জি স্যার। ফারজানা, তুমিও জুনায়েদের সাথে বাসায় চলে যাও। জি স্যার। ওকে, তোমরা থাকো, আমরা চলে গেলাম, আমাদের একটু কাজ আছে তো। জি স্যার। প্রিন্সিপাল স্যার চলে গেলেন আর ম্যাডাম এখনো বসে আছে। আমি তখন বললাম, চলো তোমার বাসায় রেখে আসি, সন্ধ্যা হয়ে যাবে আর একটু পর। আর একটু বসে থাকি না। তোমাকে বাসায় রেখে আমি বাড়িতে যাব। তোমাকে বাসায় আজ যেতে হবে না। মানে? আজকে তুমি আমার বাসায় থাকবে, আর কালকে তো কলেজে আসতেই হবে। আমার বাসায় সবাই চিন্তা করবে তো। বাসায় ফোন দিয়ে বলে দাও তুমি বন্ধুর মেসে আছো। আমার বাসায় গেলে ভালো হতো, আমি থাকলে ম্যাম আরো কান্না করবে। না, যেতে হবে না, বলেছি যেতে হবে না। আচ্ছা, যাব না। তারপর বাসায় ফোন করে বলে দিলাম আজকে কুষ্টিয়ায় থাকবো। এখন আমি আর ম্যাডাম হাঁটতেছি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, এ কি করছে? সবাই তো দেখছে। তো দেখলে কি হবে শুনি? কিছু না, মানে মানুষে কি বলবে। আমি যদি ঠিক থাকি, মানুষে কে কি বললো সেটা দেখার বিষয় আমার নয়। কিন্তু তাও আমার না কেমন যেন লাগতেছে। আর একটা কথাও বলবা না, যা বলছি তাই করবা, আর আমাকে রাগাবা না। আচ্ছা ম্যাডাম। ফারজানা অনেক রাগী। ম্যাডাম বললা কেন? ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে। ওকে। হাত ধরে হাঁটতেছি। সন্ধ্যা রাত্রে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, ফারজানাকে অনেক সুন্দর লাগছে, যেন মায়াবী পরি। আর কত দূর হাঁটতে হবে? কেন, প্রবলেম আছে? না, মানে তোমার বাসার রাস্তা ছেড়ে আসলাম তাই বললাম। লাভলি টাওয়ারে যাব একটু। কেন? তুমি এত কথা বলো কেন? ওকে, সরি। কি, আমার জানটা কি রাগ করেছে? না না, আমি রাগ করতে যাব কেন? দেখো, আমি নিঝুমের এই ঘটনা শুনে আমি আর ঠিক থাকতে পারতেছি না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। না, তুমি তো আমার সোনা পাখি, আমি কিছু মনে করি নাই। ঠিক তো। কথা বলতে বলতে আমরা লাভলি টাওয়ারে চলে আসলাম। তারপর দেখলাম কিছু শার্ট কিনলো আমার মাপের। আমি বলে ওনার মামা তো ভাইয়ের জন্য কিনছে। কেনাকাটা হয়ে গেলে রিক্সা করে ফারজানার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ফারজানার মা দরজা খুলে দিল। ও আর হ্যাঁ, ফারজানার বাবা নেই, তিনি অনেক আগে মারা গেছে। এখন ফারজানা আর ফারজানার মা শুধু এখানেই থাকে। আর ফারজানার বাবার অনেক টাকা ছিল, সেটা দিয়ে আর ফারজানার চাকরি দিয়ে ভালোই চলছে। আমাকে দেখে ফারজানা বলে, ফারজানা, এই এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। তোমার জামাই। কি সব বলছিস? ঠিক বলতেছি। আরে মজা করিস না তো। মা,
আমি ঠিকই বলছি, আমি একেই বিয়ে করব। তুই সত্যি পাগল হয়ে গেছিস। শোনো মা, তোমার মেয়ে পাগলি হয়নি। আমি কিছু বুঝতে পারছি না তো। শোনো, তাহলে ও হলো জুনায়েদ, আমার ছাত্র, আর আমি ওকেই বিয়ে করব। ও তো তোর অনেক ছোট। তাতে কি হয়েছে? মানুষে কি বলবে? মানুষে কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। তা মানলাম, কিন্তু তুই তো জুনায়েদের যে 5 বছরের বড় হবি মনে হয়। না, 9 বছরের বড় হব আমি। তাহলে? তাহলে কিছু না, তুমি ওদের বাসায় আমার জুনায়েদের বিয়ের ব্যাপারে যাবে। তারা কি বিয়ে দিবে? না দেওয়ার কি আছে শুনি? দেখ মা, তুই ওর চেয়ে অনেক বড়, তারা এটা কখনো মানবে না। আমি কিছুই জানি না, তুমি যাবে বলেছি যাবে। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তবে যাব, দেখি কি হয়। আমার লক্ষ্মী আম্মু। হয়েছে, এবার তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমি খাইছো? থাক, আমি ঘুমাতে গেলাম। ফারজানার আম্মু ঘুমাতে গেল। তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাব। তখন হলো একটা প্রবলেম। হলো আমি এখন কোথায় ঘুমাবো? এটা যেই বলেছি সেই। কই ঘুমাবো মানে? আমার রুমে ঘুমাবা? না, আমি পারবো না। কোনো খারাপ মতলব আছে নাকি? কি আমার উপর এই বিশ্বাস? গেলাম আমি চলে, রাগ দেখাইয়া বের হয়ে আসতেছি। এই, কই যাও? আমি তো মজা করে বললাম। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে। আসো আমার রুমে, তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। মোটেও না, আমার বউ কোনোদিন সোফায় ঘুমাতে পারে না। আমি সোফায় ঘুমাই, তুমি বিছানায় যাও। জি না স্যার। আমি কিন্তু আবার রাগ করব। ওকে বাবু আমার। আমি বাবু? না, তুমি তো আমার জান পাখি। মুয়া। তাহলে ঘুমিয়ে গেলাম, অনেক রাত হয়েছে। না, একটু গল্প করব। না বলেছি। এবার আমি রাগ করব। অবশেষে রাগ ঠেকানোর জন্য গল্প করলাম। কিছুক্ষণ পর ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার উপর শুয়ে আছে। আমি তো ভয় সেই হয়ে গেছি। কিছুক্ষণ এভাবে থাকলাম, কিন্তু কিছুই হয় না। অবশেষে হাত দিয়ে দেখলাম কে। যেই হাত দিয়ে ধরেছি সেই বড় রকমের ধাক্কা খাইছি। আরে ফারজানা আমার উপর ঘুমিয়ে আছে। আমি তো ভয়ে আমার শরীর ঘেমে গেছে। আর তখনই ভয় ফারজানাকে অন্য কিছু ভেবে আমার উপর থেকে ফেলে দেই। আর তখনই ফারজানা সেই কান্না শুরু করে দেয় আর বলে আমি নাকি তাকে ভালোবাসি না। তুমি আমায় একটুও ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? আমি বলেছি তুমি আমায় ভালোবাসো না। ধুর, তুমি কি বলছো এইসব? যদি ভালোবাসতে তাহলে আমায় ধাক্কা মেরে নিচে ফেলে দিতে না। ধুর, আমি জানতাম নাকি তুমি শুয়ে আছো আমার উপর? আমি ছাড়া এই ঘরে কি অন্য কোনো মেয়ে আছে শুনি? তা থাকবে কেন? তাহলে বললে কেন আমি শুয়ে আছি? এটা জানো না? আমি মনে করেছিলাম অন্য কিছু, সেই জন্য ভয় করে ফেলে দিছি। না, তোমার অন্য মেয়ের সাথে রিলেশন আছে। ধুর, তুমি কি বলো এইসব? আমি ঠিকই বলছি। এতদিন আমার সাথে থেকে এই জেনেছো? ওলে আমার জানটুক রাগ করে না। আরই তোমার সাথে যাও। এখন উল্টা রাগ আমার উপর দিচ্ছ। হুম। কি কিছু না। কোথায় আমি রাগ দেখাবো? না, এখন উনি রাগ দেখাচ্ছে। আরই যাও। কি করলে রাগ ভাঙবে শুনি আমার জানে? জানি না, আর আমি কারোর জান না। কাছে এসো, আমি একটু ভালোবাসা দিই। লাগবে না ভালোবাসা, যে আমায় বিশ্বাস করে না। বিশ্বাস করি তো। কই করো? এই, তুমি আর আমি বিয়ের আগে একসাথে আছি, এক রুমে। তোর কি হলো আবার? কিছু না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। আমার গায়ে হাত দিবা না। কেন হাত দিবা না শুনি? জানো না আমার গায়ে হাত দিলে আমি থাকতে পারি না, গায়ে খুব সুরসুরি করে। তাহলে তো খুব ভালো, এবার আমায় পাই কে? এই বলে আমার গায়ের উপরে এসে আমাকে সুরসুরি দিচ্ছে, আর আমি ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতেছি। আসলে আমার কেউ হাত দিলে আমি আর বসে থাকতে পারি না, খুব সুরসুরি আছে। ও সমানে আমার গায়ে সুরসুরি দিতে আছে, আর আমি মানা করতেছি তো তাও শুনে না। এই রে, এ কি করলো এবার? কি হলো এবার? কিছু না। কিছু না মানে আমার অনুমতি ছাড়া তুমি আমায় কিস করলে কেন? আমার ইচ্ছে হয়েছে করেছি, তোমার কি? আমার কি মানে? এইটা শুধু আমার বউ ছাড়া কেউ করতে পারবে না। তাহলে আমিটা কে? তুমি আমার কলেজ ম্যাডাম। রাগানোর জন্য বললাম। কি বললা তুমি? না, তুমি আমার মিষ্টি বউ। তাহলে এতক্ষণ এমন করলা কেন? আমার বউয়ের সাথে একটু মজা করলাম। হাসা আমি বের করে দিচ্ছি, দাঁড়াও। আবার এসে শুরু করলো, আর আমি একটুর জন্য দম বন্ধ হয়ে মারা যায়নি।
বাবা, কি মেয়েরা এত জোরে বুকের উপর থেকে আমার মুখের 12টা বাজাই দিছে। এইবার হয়েছে, তোমার বাসায় যেতে হবে, তাড়াতাড়ি ওঠো। যা করলা, আর উঠতে মন চাইছে না গো। কি করলা তোমায়? কিছুই তো করনি, তুমি তো বাচ্চা তাই না? আমি তো বাচ্চা। বুঝলাম তো। এইবার উঠে ফ্রেশ হয়ে আসো, খেয়ে দিয়ে আম্মু, আমি আর তুমি বাসায় যাব। আমার না বাসায় যেতে ভয় করছে। কেন? জানি না, কিন্তু আব্বু মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দিবে। থুর, কিছু হবে না, আমি আছি না। তাও ভয় করতেছে তো। থুর বোকা, ভয় কিসের? আমায় যদি বাসায় থেকে বের করে দেয় তাহলে? তাহলে তুমি আমার বাসায় থাকবা, বুঝেছো? বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমাকে তো তারাই এত বড় করেছে আর টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাচ্ছে, তাহলে কেমনে থাকবো? থুর, কিছু হবে না, আমি বলছি তো। তাই যেন হয়। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি, ফারজানা আর ফারজানার আম্মু প্রথমে আমাদের কলেজে গেলাম প্রিন্সিপালের সাথে দেখা করতে। কি বলবেন উনি তা শোনার জন্য। তারপর আমার বাসায় যাব, কিন্তু আমার তো সেই ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে কলেজে আসলাম, এসে দেখতেছি প্রিন্সিপাল স্যার আগে থেকেই বসে আছে আমাদের জন্য। তারপর সালাম দিয়ে কথা শুরু করলাম। জুনায়েদ, বসো। জি স্যার। ফারজানা, তুমি তোমার আম্মুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, আমি একটু জুনায়েদের সাথে কথা বলবো। জি স্যার। ম্যাডাম আর আন্টি বাইরে চলে গেলেন, তখন স্যার বলতে শুরু করলো। জুনায়েদ শোনো, ফারজানা তোমার চেয়ে বয়সে অনেক বড়, প্রায় 5 বছর হতে পারে, তবে আমি জানি না। আর হ্যাঁ, নিজিমও তোমার 2 বছরের বড় ছিল, কিন্তু নিজিমকে তো আর তোমার পরিবারে মেনে নিত না। ফারজানাকে কি মেনে নিতে পারবে কিনা আমি জানি না। নিজিম হিন্দু ছিল, কিন্তু তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল, কিন্তু সে তো আর নেই। স্যার, নিজমের কথা যদি না বলতেন, ওর কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। আমারও খারাপ লাগছে, কিন্তু এই কথাগুলো বলতে হবে। ফারজানা তোমাকে অনেক ভালোবাসে, আমি সেটা এই কয়দিনে বুঝতে পেরেছি। আর ফারজানা মেয়েটা অনেক ভালো, জানো। আর ওকে তুমি কোনো দিন কষ্ট দিবে না। জানি না তোমার সম্পর্ক সবাই মেনে নেবে কিনা, তাও আমি বলতে চাই ফারজানার সাথে তোমার বিয়ে হলে নিজামের কষ্ট কিছুটা কমতে পারে। হ্যাঁ, নিজামকে তুমি কোনো দিন ভুলতে পারবে না। আর তোমার বাসায় আমিও আজকে যাব, শুধু ফারজানার জন্য, তোমার পরিবারের সাথে কথা বলতে। আর এই কথাগুলো বলার ছিল। জি স্যার, আমি সব বুঝতে পেরেছি। কথা শেষে আমি আর প্রিন্সিপাল স্যার বাহিরে বের হয়ে ফারজানা আর আন্টিকে ডেকে নিয়ে আসলাম। কলেজ থেকে বের হয়ে অটো গাড়ি নিয়ে মজমপুরে আসলাম সবাই। মজমপুরে এসে আরো বিপদ হয়ে গেল। বাসের জন্য দাঁড়ায় আছি, আর আমাদের বাসায় যাওয়ার যে রাস্তা 1 ঘন্টার রাস্তা, এখন যেতে লাগবে প্রায় 3.5 ঘন্টা। আর হ্যাঁ, এটাই আমাদের কুষ্টিয়ার ডিজিটাল রাস্তা। কিছুক্ষণ পর বাস আসলো, বাসে উঠলাম সবাই, আর ভাঙা রাস্তায় গাড়ি তার নিজ গতিতে চলতে শুরু করলো। এই কি, ফারজানা তো মন খারাপ করে জানালার ধারে বসে আছে। তা দেখে আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার ও তো মন খারাপ করে আছে, বাসায় যাওয়ার আগেই। আমি দেখতেছি। স্যার তখন ফারজানাকে ডেকে বলল, ফারজানা, কি হয়েছে তোমার? কিছু হয়নি স্যার, কিন্তু আমার খুব ভয় করছে। এখন এসব ভেবে লাভ নেই। জি স্যার। অনেকক্ষণ আসার পরে আমাদের আল্লাহ দরগা বাজারে বাস থামলো, আর আমরা সবাই নেমে পড়লাম আর ভ্যান গাড়ি করে আমার বাসায় যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি মনে হয় কোনো গভীর গর্তে পড়ে আছি, সারা শরীর ঘেমে গেছে ভয়ে। বাসার সামনে এসে সবাই নেমে পড়লাম, আর দেখি আমার আব্বু আম্মু দাদা দাদি সবাই বাইরে বসে আছে। তাদের সাথে স্যার ম্যাডামের পরিচয় করিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমার রুমের মধ্যে সবাই বসে আছি, সাথে আব্বু আম্মু আছে। আর তখন স্যার বলতে শুরু করলো, আমার বাবাকে বলল, আমরা এসেছি জুনায়েদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বলছেন এসব? এখনই বিয়ে? হ্যাঁ, ওর বিয়ের কথা। না, এত ছোটবেলায় ওকে বিয়ে দেওয়া যাবে না। কেন? ওর তো বয়স হয়েছে, আর মেয়েটাও অনেক ভালো। মেয়ে যতই ভালো হোক, আমরা বিয়ে দিতে পারবো না। ও তো ওর খরচই চালাতে পারে না, তারপর বিয়ে হলে কেমনে কি হবে? ওকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, মেয়ের যা আছে তা দিয়ে ওদের ভালো চলে যাবে। আমার ছেলেকে আমি ঘর জামাই থাকতে দিব না। না, ঘর জামাই থাকবে কেন? আপনার ছেলে এখানেই থাকবে। এই কথাগুলো আমার আব্বু আর স্যার বলতেছে, আর এইদিকে ফারজানার অবস্থা একদম খারাপ। ওর কান্না দেখে আমার আম্মু বলছে, তুমি কান্না করতেছো কেন? আর তখন স্যার বলতে লাগলো, তাহলে শোনেন, ফারজানার কেন? আসলে জুনায়েদের সাথে যে মেয়েটার বিয়ের কথা বলতেছি সে আর কেউ না,
সে হলো ফারজানা। আর এই কথা বলার পরে আব্বু আম্মু সবাই অবাক হয়ে যায়। এ হয় না, কিছুতেই হয় না। কেন হবে না? কারণ জুনায়েদের চেয়ে অনেক বড় তো। নিজের মতো বড় ছিল তাকে তো ঠিকই মেনে নিতেন। হ্যাঁ নিতাম, কারণ মেয়েটা অনেক ভালো ছিল। আর আমার ছেলের জন্য সেই হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ফারজানা অনেক ভালো একটা মেয়ে, আর জুনায়েদকে কোনো দিন কষ্ট দেবে না আমার জানা মতে। না, এটা হয় না। সমাজের মানুষ তো এটা নিয়ে অনেক খারাপ কথা বলবে। আমরা যদি ঠিক থাকি তাহলে কে কি বললো তা দেখার বিষয় আমাদের নয়। ফারজানার আম্মু আব্বুকে বলতে লাগলো, দেখেন ভাইজান, আমার মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ও কোনো দিন বাবার আদর পায়নি। ও ছোট থাকতে মারা গেছে। আর ওর সুখের জন্য আমি সব করতে পারি। প্লিজ ভাইজান, আমার মেয়েটা একটু ভালোবাসা দিয়েন। এই কথা বলে ফারজানা আর আন্টি কান্না করতেছে। আর আমার আব্বুকে যে যা বোঝায় তাই বোঝে। তখন আব্বু বলল, কান্না একটু থামা না। আমি না হয় ফারজানাকে মেনে নিলাম, কিন্তু সমাজ তো ভালো চোখে দেখবে না। আমি তো বললাম আপনারা ঠিক থাকলেই হবে। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক রাত হয়ে গেল। এখন এইসব থাক। আজকে আমাদের বাসায় থাকবেন, তারপর কালকে আবার এই নিয়ে কথা হবে, আর কালকেই জানাবো কি হবে। কথা শেষে রাত্রের খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল। আর আমি আমার রুমে আসলাম ঘুমাতে। তখনই ফারজানার ডাক, ওই দরজা খোলো। কেন আমি ঘুমাবো? আমিও ঘুমাবো তো। তুমি আম্মুর রুমে ঘুমাও, যাও। ধুর, আম্মুর রুমে খালা আর নানি ঘুমিয়েছে। খালা আর নানি কোথা থেকে আসলো? তোমার আম্মু ফোন করে ডেকে নিয়ে আসছে। কি হলো? দরজা খোলো বলছি, শীত লাগছে তো। দাঁড়াও। দরজা খুলতে এত টাইম লাগে কেন? কার সাথে চ্যাট করতেছিলা? তুমি চ্যাটের কি বুঝো? বুদ্ধু, আমি সব এখন বুঝি, কারণ এরপর থেকে তো এই গল্প পাগলকে দেখে রাখতে হবে। তা কিভাবে বুঝলে? আমার ছোট দেবরের কাছ থেকে শিখেছি। আর এতক্ষণও ফেসবুক ব্যবহার করতে হয় সব দেখাচ্ছিল। আর তুমি কয়টা মেয়ের সাথে চ্যাট করো সব বললো। কি? আমি কয়টা মেয়ের সাথে চ্যাট করি? ধুর, তুমি তো চ্যাট করো না। তোমাকে ওরা সব মেসেজ দেয় আর তুমি রিপ্লাই দাও না। তখন অনেকজন তোমাকে হুমকি দেয়। তাই নাকি? তা কেমন হুমকি শুনি? ওই নীলপরি নামে এই আইডিটা বলেছে তুমি যদি কথা না বলো তাহলে তোমাকে দেখে নেবে বলেছে। আর সে নাকি কুষ্টিয়ার 3 আসনের সাংসদের কোন রিলেটিভ হয়। তুমি এত সব জানলে কিভাবে? ম্যাজিক জানি, যেমন তোমাকে ম্যাজিক করেছি। দূর, সত্যি করে কও। আরে পুথু, তুমি তো একদিন বলেছিলাম আমি যেদিন ফেসবুক বুঝবো সেদিন পাসওয়ার্ড আর ইমেল নাম্বার দিয়ে রেখেছিলে আমার কাছে। আর এতক্ষণ হোসাইনের কাছ থেকে সবকিছু শিখে নিলাম। ভালোই করেছো। এবার ঘুমাতে তো হবে। বাই। ধুর, গল্প করব তো। পারবো না আমি এখন গল্প করতে। আর তুমি আম্মুর রুমে গিয়ে ঘুমাও, আর আমি গেলাম ঘুমাতে। বাই। ধুর, আমি এখানে ঘুমাবো আর আম্মুর কাছে তো খালামণি আর নানি ঘুমিয়েছে। আমি কিছু জানি না। তুমি যাও, আর বিয়ের আগে একসাথে ঘুমাতে পারবো না। কেন কেন? বিয়ের আগে একসাথে থাকতে হয় না। ওই, তুমি এত লুচ্চা হয়ে যাচ্ছ কেন দিন দিন? মানে খুব সোজা। তুমি এমন ধারণা করতেছো তো সেই জন্য বললাম। দূর, কি বিপদে পড়লাম। আচ্ছা, কি করলে একসাথে ঘুমাতে পারবো? 3 বার কবুল বলতে হয়। ওকে, কবুল কবুল কবুল। দূর, শুধু কবুল বললে হবে না তো। তাহলে আবার কি করতে হবে? সাক্ষী থাকতে হয় তো। ধুর, ভালো লাগে না। তুমি ঘুমাও, আমি। ওকে জানো, বাই। ওকে, বাই। আমার ঘুমানো 1 ঘন্টা হয়নি। ঘুমের দেশে আছি, কিন্তু কি যেন আমার কান ধরে টানতেছে। দূর, ভালো লাগে না। আর আমি চোখ খুলে দেখি তো অবাক, কারণ আমার প্রাণপ্রিয় ফাজিল বান্ধবীগুলা আমার সামনে বসে খিলখিল করে হাসতেছে। আর আমার জানটুকু হাসতেছে আর আমার দিকে চেয়ে আছে এমন ভাবে যেন আবার প্রেমে পড়ে যাই। আর আমার বান্ধবীরা, এরা হলো রুনা, হিমা, জান্নাত, লাকি, লাবণ্য। ওই ফাজিলেরা তোরা কোথা থেকে উড়ে আসলি? সবাই তখন বলে ওঠে, ভাবি আলাদিনের বাতিরে ডাকে, আমরা না এসে থাকতে পারলাম না। আর তোরা সবাই একসাথে কিভাবে? ওই, আমি এত কষ্ট করে এদের ডেকে আনলাম এমনি নাকি? আমি কি জানি। এরা আমার সাক্ষী, বুঝলা? ধুর, তুমি এমন কেন? বিয়ে তো হলে 2 দিন পরেই হবে। ধুর, তোমাকে এখন বিয়ে করতে যাচ্ছে কে? তাহলে তোমার সাথে থাকা, একসাথে থাকা যাবে না বলে, সেই জন্য, বুঝলা? আমার সব কপাল, আমার কেউ বিয়ে করতে চায় না রে। জান্নাত, তুমি কাজে হবা। আর তোমরা সবাই সাক্ষী। আর দাঁড়াও, তোমার ভাইদের ডেকে নিয়ে আসি, তারাও সাক্ষী হবে। আমার ছোট ভাই আর আমার চাচাতো ভাইকে ডেকে নিয়ে আসলো।
আল্লাহ কি জ্বালায় পড়লাম আমি। কবুল পর্ব আর সাক্ষী পর্ব শেষে ওরা সবাই চলে গেল আর আমি আমার রুমে বসে আছি। যাও তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আর আমি ঘুমাতে গেলাম সোফাতে। বাই। ওই এত কষ্ট করে কবুল সাক্ষী করলাম, তাড়াতাড়ি বিছানায় বসো। উফ, লাগছে তো। ভালো করে বললেই তো হয় আমি যেতাম। তুমি যে কত ভালো ছেলে আমি সব জানি। ধুর, মাঝখানে কোলবালিশ তা নিয়ে ঘুমায় পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখছি ফারজানা কান্না করতেছে। ওই তোমার আবার কি হলো? কান্না কেন করো? কি হলো বলো? বিছানা থেকে উঠে ছাদে চলে গেল কান্না করতে করতে। আমি আর কি করব? আমি কিছুক্ষণ বসে থাকলাম, আসে নাকি, কিন্তু এখন আসেনি। এই শীত এখনো ছাদে দাঁড়িয়ে আছে। আমি আর থাকতে না পেরে ছাদে গেলাম, গিয়ে দেখি দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে একদম বাচ্চাদের মতো। রাগ তো কমাতে হবে, তাই ওর পেছনে গিয়ে ওর শাড়ির আঁচলের নিচে দিয়ে কোমরে হাত দিলাম, আর তখনই ভূত দেখার মতো ভয় করে উঠলো। তুমি কেন এখানে আসছো? আর আমার কোমরে হাত দেওয়ার সাহস কিভাবে হলো? আমার বউয়ের কাছে আমি আইছি, আর আমার বউ আমি যা মন চাই তাই করতে পারি। বউ না ছাই? ধুর, তুমি তো আমার 3 বার কবুল করা বউ। এত সোহাগ করা লাগবে না, যাও তো, আমার ভালো লাগছে না। প্লিজ জানো, চলো, খুব শীত লাগছে তো, আমি ঘুমাবো। তোমার শীত লাগলে তুমি যাও, আমি পারবো না। ওকে। রাগের উপর রাগ করলে নাকি অনেক কিছু হয়, তাই রাগ করে রুমে চলে আসলাম। এসে বিছানায় ঘুমানোর ভান করে থাকলাম। কিছুক্ষণ পরে ফারজানা রুমে আসার শব্দ পেলাম। আমি এখনো ঘুমের ভান করে আছি। ও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার বুকের উপর শুয়ে পড়লো, আর এখনো ফুপিয়ে কান্না করতেছে। এই পাগলিটা, কান্না করছো কেন? কি হলো? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে? দূর, তুমি কি বলো? তুমি তো আমার জান পাখি। জান্না ছাই। দেখি আমার জানটাকে। তুমি এমন করতেছো কেন? কি করতেছি? এই, আমার কপালে চুম্মা দিলা? এটা আমার অধিকার। এত হাসলে দাঁতগুলো সব ভেঙে দিব। তাহলে তুমি বুকরির বউ হয়ে যাবে? জি না, আমি তোমার বউ, এই পিচ্চিটার আদরি বউ। আদরের না চাই? কি? ঠিকই তো বলেছি, তুমি একটু আদর করো না? এই লুচ্চা, এত আদর খাওয়ার শখ কেন? কি আমি লুচ্চা? যাও, তুমি এই লুচ্চার কাছে থাকতে হবে না। ও দেখি আমার পিচ্চি বরটা রাগ করেছে। দূর। দাঁড়াও দেখাচ্ছি। না, আপনাদের বলা যাবে না। হয়েছে এবার। খুব হয়েছে। আমার আদরি বউ। আমার পাওনা এখনো পাইনি কিন্তু। ওকে। তুমি কত ভালো। উফ, কি হলো? এত জোরে গালটা নে, ব্যথা করছে তো। ওকে, ব্যথা কমিয়ে দিচ্ছি। হয়েছে? খুব হয়েছে। তাহলে এবার ঘুমাও। আমার বুকের উপর ফারজানা ঘুমিয়ে গেল, আর আমি ওর মায়াবী মুখটা মিস করতে চাই না, তাই ওর দিকে তাকিয়ে আছি। সকালে ঘুম ভাঙলো ফারজানার ডাকে। এই যে স্যার, ঘুম থেকে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আর আমি তখন ঘুম চোখে ফারজানাকে টান দিয়ে আমার নিচে ফেলে দিলাম। এই কি করছো এসব? সবাই দেখবে তো, প্লিজ ছাড়ো প্লিজ। ছাড়ুম না আমার বউকে, আমি ধরেছি। কার কি? দাঁড়াও দেখাচ্ছি মজা। তাই বলে আমি বিছানা থেকে নিচে ফেলে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আর এইদিকে তো আমার অবস্থা খুব খারাপ, অনেকটা কেটে গেছে হাতের কবজিতে। দূর, ভালো লাগে না। এইসব ভাবতে ভাবতে আমার রুমে আব্বু চলে আসছে। এসে আব্বু বলল, আজকে তোদের বিয়ে, তাই কিছু কাজ করা লাগবে, আর এইসব কাজ তুই করবি। যা, আমার উপর বাসটা গেল। এত কাজ আমি পারুম না। কাকে কি বলছি? সব এখন আমাকেই করা লাগবে। রুম থেকে বের হয়ে তো আমি অবাক। আমার যত আত্মীয় স্বজন আছে প্রায় সবাই চলে আসছে, আর আমাকে দেখে তো সবাই হাসতেছে। আমি ফ্রেশ হয়ে বাজারে গিয়ে যা যা লাগবে সব কিনে নিয়ে আসলাম। অনেক জল্পনা কল্পনার পরে আমাদের বিয়েটা হয়ে গেল, আর এখন আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর মনে মনে ভয়ও পাচ্ছি। অভিজ্ঞতা তো নতুন। অবশেষে ভয়কে জয় করে রুমে ঢুকলাম, আর দরজা লাগিয়ে দেখি ম্যাডাম থুক্কু বউ আমার ঘোমটা দিয়ে বসে আছে। বিছানা থেকে নেমে সালাম করলো, আর আমি তাকে সবচেয়ে নিরাপদ স্থানে জায়গা দিলাম। মানে বুঝেন নাই? আরে আমার বুকে টেনে নিলাম, ওকে কোলে তুলে বিছানায় গেলাম। তখনও বলল, সারা জীবন এমন প্রতিটা রাত আমায় কোলে তুলে বিছানায় নিয়ে যাবা তো? আমার জান পাখিকে সারা জীবন এমন করে ভালোবাসবো। আমার পিচ্চি বর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাডাম। তুমি আবার ম্যাডাম বললা কেন? দূর, মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে। সরি বাবু, এই যে কান ধরছি। কান ধরতে হবে না। তাহলে কি ধরবো? কেন, এখন থেকে সারা জীবন আমায় ধরে রাখবা। দাঁড়াও 1 মিনিট, বলেই ল্যাপটপটা ওপেন করলাম। এই, তুমি এখন এটা ওপেন করলে কেন? আরে আমাদের বিয়ের খবর আমার পাঠকদের জানাতে হবে না? কোন জায়গার পাঠক? আমার একটা ছোট গল্পের পেজ আছে, সেখানে সবাই আমার গল্প পড়ে।
তা তোমার পেজের নাম কি? আমার লেখা গল্প যত এই পেজ। তা আমার জেলার গল্প যত এই পেজে আমায় অ্যাড করবা না? করবো তো। আর এই পেজ তো এখন থেকে তোমার। কথাগুলো শেষে ল্যাপটপটা রেখে দিলাম। আজকে আমার অনেক আনন্দ লাগতেছে, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমারও খুব খুশি লাগছে। আমি তোমাকে খুব ভালোবাসি জুনায়েদ, আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না। এই পাগলি, আজকে কান্না করছো কেন? আজকে তো আমাদের খুশির দিন। খুব ভয়, তুমি যদি আমায় ছেড়ে যাও। তোর আমি তো বললে চলে যেতে পারবো না। আর তুমি তোমার দেনমোহর যেন কি চেয়েছিলে? তুমি যদি আমায় কোনোদিন ডিভোর্স দিয়ে দাও, আমি দেনমোহর হিসেবে তোমাকে নিয়ে নেব। তাহলে কেমনে চলে যাব? তাও আমার ভয় হয়, কারণ তুমি আমার 5 বছরের ছোট। আমি কি এসব কথা বলি বলো? না। তাহলে এই কথা বাদ দাও আর কান্না থামাও। হুম। ও বউ, কি? আমায় একটু আদর করো না। কি? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এবার আসো, আদর করি। আমি যাইতে পারুম না। কেন, আদর খাবে না? না, শখ মিটে গেছে। কেন? এই যে তুমি কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছো, আমার খুব ভালো লাগছে। ধুর, তুমি আমায় একটু রাগ করে থাকতে দিবা না? তোমার ওই লুচ্চা মার্কা হাসি আমায় শেষ করেছে। কি আমি লুচ্চা? তোমার সাথে কথা নাই, যাও। ওলে আমার পিচ্চি বড়টা রাগ করেছে দেখি। হুম। কি আমি রাগ করেছি। ও তাই? তাহলে কি করলে রাগ ভাঙবে? থাক, বলবো না। বললেই তো লুচ্চা। ধুর, আমি তো জানি তুমি কত ভালো ছেলে, আর তাই তোমার হাতে আমাকে সঁপে দিয়েছি সারা জীবনের জন্য, আর তুমি শুধু আমার সাথে লুচ্চামি করবা। আবার লুচ্চা বললা? ধুর, কান্না করো কেন? কি হলো, কথা বলো। দাঁড়াও, মজা দেখাচ্ছি কথা না বলার জন্য। ওর কথা বলাও সারা, আর আমি মনে হয় কোন স্বর্গে হারিয়ে গেলাম, আর বাকিটাই দিঘাস। আর আপনারা এখনো কি করতেছেন? যান যান, আজকে আমাদের বাসর রাত। এখন আমি আর আমার ম্যাডাম থুকু ফারজানা থাকবো, মানে আমি আর আমার বউ। সমাপ্ত।